আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি শুরু করছি ভোরবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম, কারণ ইদানিং ছাদে যাওয়াই হয় না। সকালবেলা উঠে সেহরিতে যদি একটু দেরি করে ঘুমানো হয় তাহলে তো দেখা যায় স্কুলের সময় হয়ে যায়, উঠেই তাড়াতাড়ি করে স্কুলে চলে যায়, আবার আস্তে আস্তে দুপুর হয়ে যায়। তো এরপরে আর ছাদে যাওয়া হয় না। বিকেলবেলা তো সময় আরও কম, ইফতার তৈরি করতে হয়। তো এই কারণে ভাবলাম যে আজকের দিনটা একটু সময় পেয়েছিলাম, ঘুমটাও একটু তাড়াতাড়ি ভেঙে গেছে, তাই ছাদে গেলাম গাছগুলো দেখার জন্য। গিয়ে অবাক হয়ে দেখলাম আমার গোলাপ গাছটার ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে। যেটা আগে ছিল হালকা গোলাপি এবং গাঢ় গোলাপির একটা শেড, সেটা হঠাৎ করে একদম মেরুন কালারের কলি বের হচ্ছে। কী কারণে এরকম চেঞ্জ হলো, নাকি এটা কোনো গ্রাফটিং করা কাজ ছিল সেটা অবশ্য বুঝতে পারছি না, কিন্তু কালারটা খুবই সুন্দর। একদম ডিপ মেরুন কালারও না, আবার পিঙ্ক কালারও না, খুব সুন্দর একটা কালার, যেটা আপনারা অ্যাকচুয়ালি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সেটাই। আমাদের সন্ধ্যা মালতী গাছটাও অনেক সুন্দর সুন্দর কলি দিচ্ছে। তার সাথে যে এখানে ছোট্ট ছোট্ট যে জেব্রিনার পাতাগুলো দেখতে পাচ্ছেন পার্পেল কালারের শেডের মধ্যে, এটা আমি এনেছি আমার মেয়ের স্কুলের এক গার্ডেন আর কি, আমার ছোট বোন বলতে গেলে। তো ও আমাকে এটা গিফট করেছে। ওর এরকম অসংখ্য গাছ আছে। আমার এই গাছপালার নেশাটা কিন্তু ওর থেকেই পাওয়া। আমি আগে কখনো এইসব বাগান, ফুল গাছ এইসবের প্রতি নেশা ছিল না, বা আমার এগুলোর প্রতি তেমন একটা কখনো আগ্রহ অনুভব করিনি, কিন্তু ওর বাগান দেখে আমার এত ভালো লাগতো। প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে অর্গানাইজ করে ও বাগানের জন্য। তো ওর কাছ থেকেই অনুপ্রেরণা পাওয়া এবং বাগানের জন্য বিভিন্ন গাছ কালেক্ট করার এই নেশাটা পাওয়া। তো ওই গাছগুলো কিছুদিন আগে আমাকে স্কুলে দিয়ে গিয়েছিল। তা আমি তখন আর আমার টব রেডি ছিল না, আমার কাছে ছিল না লাগানোর মতো। এই জন্য আমি ছাদে একটা টবের একটা কোণায় অল্প করে গেঁথে রেখেছি, যাতে করে শিকড়টা বের হয়ে আসে, কারণ ওগুলো কাটিং ছিল। শিকড়টা বের হলে আমি টবে দিব আর কি। তো এরপর হঠাৎ করে আমি নিচে নেমে আসবো, ওই সময়টায় মনে পড়লো যে আমি আলু গাছগুলো একটু চেক করব, কারণ বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে আলু গাছটা মরে যাচ্ছে, উপরের পাতাগুলো একেবারেই শুকিয়ে গেছে। তো আমরা এর আগে এরকমভাবে কখনোই আলু লাগাইনি, এই প্রথমে চেষ্টা করেছিলাম। অনেককে দেখেছি বস্তার ভিতরে আলু চাষ করা যায় নাকি খুব কম জায়গার মধ্যে। তো আম্মুকে বলেছিলাম যে তুমি এবার ট্রাই করে দেখো হয় কি না। তো আম্মু সেভাবে আর কি প্রায় 6-7টা বস্তার ভিতরে মাটি রেডি করে দেন কিছু আলু কেটে কেটে দিয়ে রাখছিল, কিন্তু কি সমস্যা হলো বুঝতে পারছি না। যেহেতু আমরা আগে কখনো করিনি, অবশ্যই কোনো না কোনো প্রসেসিংয়ে ভুল ছিল, যে কারণে গাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাওয়াতে আলুগুলো যখনই মাত্র তৈরি হতে শুরু করেছিল ঠিক সেই সময়টাতেই না গাছটা নষ্ট হওয়াতে আলুগুলো আর বাড়তে পারেনি, যেটা আপনাদেরকে দেখালাম। একদম ছোট্ট ছোট্ট মাত্র শিকড়ের গোড়ায় আলুগুলো ধরেছিল। আর 1 মাস যদি গাছগুলোকে সতেজ রাখতে পারতাম তাহলে আমরা আলুগুলো একদম পারফেক্ট সাইজে হয়তোবা পেতাম। তো আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে আমাদেরকে একটু জানাবেন যে ছাদ বাগানে কীভাবে আমরা আলুটা পারফেক্টলি করতে পারবো ভালো ফলন পাওয়ার জন্য। আর এর দিকে আমাদের অনেকগুলো বড়ই বাছাই চলছে, সেটাও দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমাদের বাসার নিচে আমার খালামনির জায়গাটাতে আমাদের একটা বড়ই গাছ হয়েছে, যেটা আমরা রোপণ করিনি, এমনি এমনি হয়েছিল। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের লাগানো বড়ই গাছের থেকেও সবথেকে বেশি মজা, মিষ্টি এবং সাইজে সবথেকে বড় ভালো বড়ইটা এই গাছ থেকেই হয়। ওই যে বলে না যে আল্লাহ যদি দেন তাহলে সব থেকে ভালোটাই তার থেকে বেশি আমাদের করণীয়র থেকেও ভালো জিনিস পাওয়া হয়, ঠিক সেরকম আর কি আল্লাহর দান। এত সুন্দর একটা জাত, আমরা চেষ্টা করছি এটার একটা কলম করে রাখার জন্য। তার কারণ গাছটা এমন একটা জায়গায় হয়েছে যে যদি খালামণিরা কখন ওখানে বাড়ি করে গাছ ধরে আর কি, তখন ওই গাছটা কেটে ফেলতে হবে। একদম মাঝখান বরাবর হয়েছে, যদি বাউন্ডারির সাইড দিয়ে কেউ হতো তাহলে কোনোভাবে রাখার চেষ্টা করতাম। তো এই জন্য গাছটা মরে যাওয়ার আগেই বা কোনো কিছু করে ফেলার আগেই বা ইচ্ছা আছে এটার একটা কলম করে রাখবো। আর এখানে যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে শেষের দিকের বড়ই। আমরা প্রতি বছর এই গাছ থেকে কম করে হলেও 10 থেকে 15 কেজির মতো বড়ই
পাই, কিন্তু এবার খুব কম হয়েছিল। গাছটার নিচে সেভাবে পরিষ্কার করা হয়নি, আগাছা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম এবার আর বড়ই হয়নি, কিন্তু হঠাৎ করে আমাদের এক ভাড়াটিয়া খবর দিল যে আপনাদের অনেক বড়ই পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে। তো আমরা গিয়ে দেখলাম আসলেই তাই, একদম ঘাসের ভিতরে অনেক বড়ই পড়েছিল। তার মধ্যে অল্প কিছু বড়ই গাছে ছিল, সেগুলোই ঝাঁকিয়ে পেড়ে নিয়ে আসা হয়েছে আর কি। তো ওগুলো আম্মু বললো যে যেহেতু শুকিয়ে গেছে ওগুলো অল্প একটু করে না হয় আচার করে রাখবো। তো এই ছিল আমাদের সকালের কিছু টুকটাক কাজ। তারপর আম্মু চলে আসলো রান্নাবান্না করতে। তখন হচ্ছে প্রায় দুপুরের পরে আর কি, আসরের একটু আগে আগে। দুপুরবেলা প্রথমে আম্মু মাংসটা কষিয়ে রেখেছিল, এটা হচ্ছে দুপুরবেলার সময়কার ভিডিও। তখন আম্মু বললো যে মাংসটা একটু কষিয়ে রাখি, আর আমরা ওই দিন চাচ্ছিলাম যে ভাজা পোড়াটা স্কিপ করব, কয়েকদিন টানা খাওয়া হয়েছিল। তা আম্মুকে বললাম যে আজকে না হয় একটু ইফতার আইটেমটা ভাজা পোড়াটা অন্যভাবে করি, আমরা এটা না খেয়ে অন্য কিছু খাই। তো শর্টকাটে পর আম্মু বললো তাহলে এক কাজ করি, রাতে আর ভাবে খাওয়া হয় না, তার থেকে বিরিয়ানি করে ফেলি, ওইটা ইফতারি সবাই খাবে আর একবারই সেহরি খেলেই হয়ে যাবে। তো এই চিন্তা থেকে পরে আম্মু আর কি মাংসটা দুপুরবেলা কষিয়ে রেখেছিল। তারপর বিকালের শেষ বিকালের দিকে আম্মু চালটা চড়িয়ে দিয়েছে বিরিয়ানি রেডি করার জন্য। আমাদের ওই দিনটায় তেমন আর কোনো ওভাবে আইটেম করা হয়নি, জাস্ট শরবত, খেজুর বা ফল এগুলো আলাদাভাবে কেটে রেডি করে নিয়েছিলাম। তো ওই দিনটায় একটু রিল্যাক্সভাবে কাটিয়েছিলাম। কেন, সেই দিনটা শুক্রবার ছিল, জোহার স্কুল নেই। সকালবেলা উঠে বাগানে ঘুরলাম কিছুক্ষণ বড়ই বাছাই করলাম। তারপর নিজস্ব পেজের কিছু কাজ ছিল, লাইভ ছিল, সেগুলো করলাম। সেগুলো আবার গোছাতেও হয়েছে, সেগুলো গোছাতে অনেকটা কষ্ট হয়ে গেছে। রোজা খোলার পরে এসব কাজ করতে খুবই কষ্ট হয়। তো লাইভটা শেষ করতেও আমার প্রায় বিকাল হয়ে গেছিলো, এই কারণে তখন আর গোছাতে পারিনি। ইফতার করে রাতের বেলা সব কিছু গোছালাম, আর এসব কিছু নিয়ে অনেক ব্যস্ততায় দিন কাটছে। এইদিকে আবার আমার ফ্ল্যাটের কাজেরও ফিনিশিংয়ের সময় এসে গেছে, যেহেতু কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম, তখন আবার কাজগুলো পেন্ডিং ছিল, ওই কাজগুলো এখন গোছাতে হবে। তাই ঢাকাতেও ফাঁকে একবার গিয়েছি, সেই ব্লগটাও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব ইনশাআল্লাহ। আর ফ্ল্যাটের কাজগুলো প্রায় শেষের দিকে, সব কিছু ইচ্ছা আছে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার, যাতে করে আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দিতে পারেন বা কোনটা করলে ভালো হবে সেগুলো আমাদের সাথে সাজেশন দিতে পারবেন। আমরা এই ফ্ল্যাটটা হয়তো বা কমপ্লিট করে ফেলেছি, সেটা সমস্যা নেই, কিন্তু এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা আমাদেরকে পরামর্শ দিলে, আমার দেবরের ফ্ল্যাটটা যখন আমরা কাজ ধরবো, ওরও কিছু কাজ বাকি রয়ে গেছে, তখন আমাদের জন্য আরও বেশি ইজি হবে। এমনিতেও আমাদের জন্য আমার ফ্ল্যাটের যখন কাজটা করেছি তখন কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, এবং আমি আপু যখন বিভিন্ন জিনিস সিলেকশন করেছি অনেক কিছুই বুঝতে পেরেছি যে কোনটা কিভাবে করলে ভালো হবে। তখন আমরা দুজন মিলে আলোচনা করলাম যে আসলে কোনো কাজের ভিতরে না গেলে, অভিজ্ঞতা না হলে সেই কাজের ভালো মন্দ বোঝা যায় না। এবং আমরা প্রথম ফ্ল্যাটটা করার সময় যতটুকু জিনিস শিখেছি, ইনশাল্লাহ পরবর্তীতে দ্বিতীয় ফ্ল্যাটের কাজটা যখন আমরা ধরবো তখন অবশ্যই সেই ভুলভ্রান্তিগুলো কাটিয়ে ওঠার অবশ্যই চেষ্টা করব, এবং ইনশাল্লাহ এরপরের যে কাজগুলো সেটা আরও ভালো হবে। শেষ ভালো যায় সব ভালো, তার একটা কথা আছে, আমরা চেষ্টা করব শেষটাকে খুব ভালো করে করার জন্য। তো আপনারা আমাদের পাশে থাকলে এবং আমাদেরকে সব কি সময় আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশে থাকলে আমাদের জন্য সব কিছু অনেক বেশি ইজি হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের কাজকে মনে করে যেটা আমার জন্য হয়তো বা সব থেকে বেস্ট, কিন্তু আরেকজনের কাছ থেকে যখন আমরা সেটার বিষয়ে জানতে চাই তখনই বোঝা যায় যে আমার কাজটা আসলে ঠিক ছিল নাকি ভুল ছিল। তো এই কারণে আমরা সবার মতামত নিয়েই কাজ করার চেষ্টা করি। এখন পর্যন্ত যতটুকু করেছি সেগুলো সবার সাথে আলোচনা করেই করার চেষ্টা করেছিলাম, তার মধ্যেও অনেক ভুল ত্রুটি ছিল, যাই হোক সেটা বিষয় না। আর এই যে এদিকে আম্মুর যে রান্নাটা সেটাও প্রায় কমপ্লিটের পথে। ওই দিন আম্মু কি মনে করে পানি বেশি দিয়েছে কে জানে, তো আম্মু বললো যে আমার এরকম কখনো হয় না, হঠাৎ করে এরকম পানি কেন বেশি হয়ে গেল। এটা নিয়ে খুব মন খারাপ করছিল যে রোজার মধ্যে হয়তো বাবা আমি তাড়াহুড়া করেছি। তো আমরা বললাম সমস্যা নেই, আমরা বাসার মানুষই খাবো, একটু নরম হলেও সমস্যা নেই। আর এদিকে আমার মেয়ে নতুন সেই শরবত বানানো শিখে গেছে, তাই এখন প্রতিদিন শরবত বানানোর কাজটা তাকে দিতে হয়, না হলে সে কান্নাকাটি করে।
তো আমাদের একটা সুবিধা হলো, সে একটা জিনিস শিখলে তাকে দিয়ে ওই জিনিসটা করানো যাবে, তো ওর শেখাও হলো, আমাদের উপকার হলো, এই আর কি। তো এই যে বিরিয়ানিটা কিন্তু নরম হয়ে গেছে, তাও কিছু করার নেই, ভাপে যতটুকু সম্ভব চুলায় রেখে দিয়েছিলাম, একটু একটু যদি ঝরঝরা হয় আর কি কোনোভাবে খাওয়া যাবে। আম্মু প্রথমে এইভাবে বেড়ে রাখছিল যে ফ্যানের বাতাসে শুকাবে কিনা, তখন আমি বললাম যে না, এটা তুমি হাঁড়ির মধ্যে ভাপে রাখো, তাহলে কিছুটা হলেও শুকিয়ে যাবে আর কি। তো এই যে রান্নার পরে আমরা কিছুক্ষণ রাখাতে একটু হলেও ঝরঝরে হয়েছে। এখন আমরা ইফতারি করতে বসবো। আজকের ব্লগটি এ পর্যন্তই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।